সহজে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন শিখন কিভাবে শিখব সেই ব্যাপারে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে কিছু কথা তোমাদের সামনে বলতে চাই। সেটা হচ্ছে ডব্লিউপিএসআই, কেপিএসআই বা ক্লার্কশিপ যারা প্রিপারেশন করছো তাদের বেশিরভাগ জনেরই একটাই টেনশন, সেটা হচ্ছে ইংলিশটাকে নিয়ে। তার কারণ ক্লার্কশিপ এসআই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে যে ইংলিশে 50 মার্কস থাকবে, ইংলিশ বেঙ্গলি দুটোতেই 50 মার্কস থাকবে। তো ইংলিশটা নিয়ে রিপোর্ট রাইটিং থাকছে বা তোমার ফ্রেসি রাইটিং থাকবে, ট্রান্সলেশন অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে, এবং ক্লার্কশিপের ফিলির ক্ষেত্রে ব্যাকরণ থাকছে, মানে ইংলিশ গ্রামার থাকছে, যেখানে এসআই এর মেনের ক্ষেত্রে মেনে গ্রামার থাকছে। এবার সমস্যাটা যেটা হচ্ছে যে বাংলার ক্ষেত্রে তো অতটা অসুবিধা হয় না, কোনো একটা রিপোর্ট রাইটিং লিখতে দিলে বা ট্রান্সলেশন করতে দিলে আমরা মোটামুটি লিখে দিতে পারি। কেন? তার কারণটা হচ্ছে ছোটবেলা থেকে একটা শিশু যখন বড় হয় তার মা বাবা, পরিবার, চারপাশের পরিবেশ বাংলায় কথা বলে, সেটা তার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়, ইনপুট হয়ে যায়, সেই জন্য সমস্যা হয় না। কিন্তু দেখা যাবে যে হয়তো আমরা ব্যাকরণটা ভালো করে জানি না, অর্থাৎ বাংলা ব্যাকরণটা ভালো করে জানি না, কিন্তু ওই যে ইনপুট হয়ে আছে শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এই প্রবলেমের জন্যই আমরা ইংলিশটা শিখতে পারছি না। অর্থাৎ হিন্দি সিনেমা দেখে দেখে, হিন্দি গান শুনে শুনে কিন্তু হিন্দি ওয়ার্ডগুলো, শব্দগুলো আমাদের মধ্যে বোঝা হয়ে গেছে, আমরা মানে বুঝতে পারি, কিছু মানে আধো আধো ভাবে হিন্দি বলতেও আমরা পারি। কিন্তু ওই যে একটা লজ্জা, একটা ভয় কাজ করে, বা হচ্ছে ইংলিশে কেউ কথা বলে না, কোনো মানে পরিবার বা হচ্ছে চারপাশের পরিবেশ বলেনি, সেই কারণের জন্য হচ্ছে ইংলিশে একটা ভীতি তৈরি হয়ে আছে। তো এটাকে যদি জট কাটাতে চাও তাহলে সেই ক্ষেত্রে যারা পরীক্ষা প্রস্তুতিতে যদি যুক্ত হতে চাও, তাহলে তোমাদের কাছে যেটা সময় নেব সেটা হচ্ছে 6 মাস। ঠিক আছে, মিনিমাম যদি দেখো 6 মাসে হয়তো ঠিকঠাক হয় না, কিন্তু একদমই তো ব্ল্যাঙ্ক তোমার মধ্যে নেই। যদি বেসিক ইংলিশ সম্পর্কে কেউ যদি আইডিয়া পেতে চাও, অর্থাৎ ভীতি যদি কাটাতে চাও, ন্যূনতম ট্রান্সলেশন বা প্রেসিএস এই সমস্ত জিনিস লিখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে সেই কনফিডেন্স, আত্মবিশ্বাস এনে দেওয়ার দায়িত্ব পরীক্ষা প্রস্তুতি 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে আমি কিছু টিপস দেবো, সেই টিপস গুলোকে কাজে লাগিয়ে অবশ্যই তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও বাড়িতে সেইগুলো করতে পারো বা ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। সেটা 1 নম্বর হচ্ছে ওয়ার্ড স্টক বা ভোকাবুলারি নলেজ আমাদের বাড়াতে হবে। সেটা কিভাবে বাড়াবে? শুধুমাত্র ওয়ার্ড মুখস্থ করে কোনো বই থেকে নয়, প্রতিদিন ভাবো যে প্রতিদিন এক পাতা করে একটা করে ইংলিশ আর্টিকেল পড়বে, এবং সেখানে নতুন নতুন যে শব্দগুলোকে পাবে সেই শব্দগুলোকে মানেকে তোমাকে বুঝতে হবে। 1 নম্বর পয়েন্ট গেল, তাহলে ওয়ার্ড স্টক বাড়বে। তার কারণ কোনো একটা প্রোডাক্ট, কোনো কিছু যখন উৎপন্ন করতে যাবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, র মেটেরিয়ালস, কাঁচামালটাকে দরকার। তো একটা সেন্টেন্স আমি স্ট্রাকচার করতে যাবো, একটা রিপোর্ট লিখবো, তো সেই সেন্টেন্সটার জন্য আমাকে ওয়ার্ড অর্থাৎ ভোকাবুলারি স্টক জানা দরকার, সেটাকে আগে ইমপ্রুভ করতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ কোনটা ক্রিয়া, কর্ম, কর্তা, সেই ব্যাপারটাকে জানতে হবে। কারণ ইংলিশ এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মেনটেন করেই কি হচ্ছে একটা ইংলিশের সেন্টেন্স তৈরি হয়। তাই এটা জানার জন্য তোমাকে বাংলাটাও জানতে হবে। অর্থাৎ ইংলিশ শিখতে গেলে শুধুমাত্র ইংলিশে ঢুকে গেলে হবে না, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে, বেঙ্গলি থেকে তোমাকে ইংলিশ অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন মেথডে শিখতে হবে। পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই ব্যবহারটা পার্টস অফ স্পিচটাকে ভালো করে একটু জানতে হবে। তারপরের কেস যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স, অর্থাৎ কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল, 3টে-4টে করে ভাগ আছে, অর্থাৎ 12টা টেন্সের যে ফরম্যাট, শুধু ফরম্যাট জানলেই হবে না, তার সিন্সটাকে বুঝতে হবে যে এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট করব, নাকি প্রেজেন্ট পারফেক্টে করব, নাকি পাস্ট ইনডিফিনাইটে করব, সেই সেন্সটাকে বুঝতে হবে, তবেই ঠিক হবে। দেখো একটা ছোটখাটো আমার যেটা মনে হয় যে পুলিশ বা ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যে ছোটখাটো যেটাকে সেন্টেন্স এরর বা কমন এরর বলি, সেটাকে হয়তো নেগলেক্ট করা যেতে পারে, কিন্তু এটা টেন্সের ভুল মানে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল। তাই সেই কারণে সবার আগে টেন্সের ভাবনাটাকে জানতে হবে। এই সঙ্গে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স যে স্ট্রাকচার, সেই ব্যাপারটাকে জানতে হবে। এইগুলোই হচ্ছে বেসিক জিনিস। অবশ্যই তার মধ্যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, তারপরে সেন্টেন্স এরর, এইগুলো তোমার অবশ্যই, গ্রামার যে পার্ট গুলো শিখবে ওইগুলো অবশ্যই তোমার কাজে দেবে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই সমস্ত জিনিস যেগুলো আছে সেইগুলো একদিকে তো তোমার গ্রামার পার্টটা হেল্প হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রামারে একটা ভালো মার্কস পাবে, সেই সঙ্গে হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশেও তোমাকে হেল্প করবে। তো চলো আমরা সরাসরি এবার চলে যাই ট্রান্সলেশনে বা হচ্ছে বেসিক ইংলিশের আর কি কি জিনিস, কোন কোন জিনিসগুলোকে খেয়াল রাখবে।
আমি যে জিনিসগুলো বললাম এইগুলো আছে, তাও আর একবার সংক্ষেপে বলে দিই যে এসআই হোক বা ক্লার্কশিপ হোক, রিপোর্ট, প্রেসিস, ট্রান্সলেশন, গ্রামার, এই 4টে পার্ট থাকছে প্রিলিমেন মিলিয়ে। কারণ ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলিতেই গ্রামার পার্টটা থাকবে, এসআই এর ক্ষেত্রে মেনে গ্রামার পার্টটা থাকছে। এই কারণের জন্য ক্লার্কশিপ, এসআই, ডেসক্রিপটিভ অর্থাৎ বেঙ্গলি ইংলিশ, কারণ বেঙ্গলি ইংলিশ যেহেতু আমি ট্রান্সলেশন একসঙ্গে কম্বাইন্ড ভাবে করাবো, সেই কারণের জন্য বেঙ্গলি ইংলিশ আলাদা করে কোর্স লঞ্চ করা হয়েছে। যারা কেপি এসআই, ডাব্লিউপি এসআই বা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিতে চাও নিতে পারো, আর যদি ওভারঅল সমস্ত কোর্সটা নিতে চাও প্যাকেজ এসআই বা ক্লার্কশিপ, তোমরাও নিতে পারো। তাহলে বেসিক ইংলিশের ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পর্টেন্ট কি বললাম, 1 নম্বর তো ওয়ার্ড স্টক তো বটেই, সেই সঙ্গে টেন্স, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জিরার পার্টিসিপল ইনফিনিটিভ, ক্লজ বা লিঙ্কারের ব্যবহার, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। এবার দেখো যে প্রথমে আগে কিভাবে একটা ট্রান্সলেশন আমি শিখবো, ট্রান্সলেশন প্রথমে আমি কিভাবে শিখবো। যারা মোটামুটি বেসিক ইংলিশ বা বেসিক নলেজ গুলো জানো, ফান্ডামেন্টাল জিনিসগুলো, তারা সরাসরি ঢুকে যেতে পারে, বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের মাথা একদমই ব্ল্যাঙ্ক, অর্থাৎ ন্যূনতম সেন্টেন্সটুকু গঠন করতে পারো না, ভয় লাগে, কারণ হয়তো এতদিন ধরে লাজ লজ্জায় কিছু বলতে পারোনি, যে হয়তো ভাববে যে আমি এইটুকুও জানি না, এই ভয়ে যারা এতদিন এগোতে পারেনি, তাদের জন্য একদম বেসিক থেকে সেটা হচ্ছে, দেখো যে বাংলা ইংরেজির মধ্যে পার্থক্য একটাই, বাংলায় ক্রিয়াপদ যেটা সেটা হচ্ছে উহ্য থাকতে পারে, ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। কোন ক্রিয়াপদগুলো উহ্য থাকবে, যেমন এখানে কিছু সেন্টেন্স আগে লক্ষ্য করো, প্রতাপবাবু ভীষণ অদ্ভুত মানুষ, আমি খুব চাপা স্বভাবের। 3 নম্বর সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার। এই জায়গাতেই যে 3টে পরপর সেন্টেন্স বললাম, কোথাও কিন্তু ক্রিয়াপদ নেই। প্রতাপবাবু নাম বোঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেটাকেই বলা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেইটাই হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা, ভার্ব মানে কাজ করা বোঝায়, তো প্রতাপবাবু ভীষণ অদ্ভুত মানুষ কোথাও কাজ করা বোঝাচ্ছে না, ঠিক আছে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্টে চিনতে হবে আগে প্রথমে। তাহলে ক্রিয়াপদ নেই, যেখানে ক্রিয়াপদ নেই উহ্য, তার মানে কি হচ্ছে, যেগুলোকে বলা হয় বি ভার্ব বা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এখানে এই সমস্ত ভার্ব গুলোকে নিয়ে আসতে হবে। তো ইংলিশের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলোকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এই যে প্রতাপবাবু ভীষণ অদ্ভুত মানুষ, এখানে উহ্য যেটা আছে সেটা কি হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে প্রতাপবাবু হয়, মানে প্রতাপবাবু হয় ভীষণ অদ্ভুত মানুষ। তার মানে হয় অর্থে কোন আমাদের অক্সিলিয়ারি ভার্বটা হয়, সেটা হচ্ছে ইজ, সেটা হচ্ছে ইজ। তার মানে এখানে কি করতে হবে আমাকে, প্রতাপবাবু, সাবজেক্ট হচ্ছে প্রতাপ বাবু, প্রতাপ বাবু এক লিখে দিতে পারো, বা হচ্ছে মিস্টার প্রতাপ করতে পারো, ঠিক আছে, মিস্টার প্রতাপ করতে পারো। তো প্রতাপ বাবু হয় ইজ ভীষণ অদ্ভুত মানুষ, ইজ এ স্ট্রেঞ্জ পার্সন, অদ্ভুতকে কি বলতে পারি, STRANG, স্ট্রেঞ্জ পার্সন বলতে পারো, বা কুয়ার, কুয়ার মানে হচ্ছে অদ্ভুত, কুয়ার মানে সেটাও লিখতে পারো। তারপরে কি আছে, আমি খুব চাপা স্বভাবের, আমি খুব চাপা স্বভাবের, আমি দেওয়া আছে মানে এখানে যেটা উচ্চ আছে সেটা হচ্ছে কি আমি হই, ঠিক আছে, আমি হই খুব চাপা স্বভাব। তাহলে এই যে হই অর্থে কি হচ্ছে, কোন অক্সিলারি ভার্ব হয়, সেটা হচ্ছে অ্যাম, অর্থাৎ অ্যাম মানে হচ্ছে হই, মানে প্রেজেন্ট টেন্সে আই এর ক্ষেত্রে ব্যবহার করা হবে আই এর পরে অ্যাম। প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার যদি হয় অর্থে হয়, তাহলে সেই ক্ষেত্রে হয় অর্থে কি হচ্ছে ইজ। আর মানেও হচ্ছে কি, আর মানেও হচ্ছে হয়, কিন্তু বহু বচন এবং হচ্ছে ইউ, ইউ মানে তুমি হয় বা তোমরা হয়, এবং হচ্ছে প্লুরালের পরে বসবে আর। অর্থাৎ আমি খুব চাপা স্বভাবের মানে আমি খুব চাপা, এই যে স্বভাবের বলেছে মানে এখানে আবার হ্যাবিট ফ্যাবিট টাইপ এরকম আনার দরকার নেই, আমি খুব চাপা স্বভাবের মানে কি আমি খুব চাপা, এটাই হবে ইংলিশ ট্রান্সলেশন। তাহলে যে আমি হই খুব চাপা মানে আই অ্যাম ভেরি পুসি বলতে পারো, বা আরেকটা হচ্ছে চাপা স্বভাব যেটা সেটা হচ্ছে রিজার্ভড বলা হয়, RESERVED, রিজার্ভড মানে হচ্ছে চাপা বা হচ্ছে মৌন, চাপা বা হচ্ছে মৌন। পরে কি আছে, আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তার মানেই হচ্ছে আমি হই একজন দক্ষ ইঞ্জিনিয়ার, তাহলে আই অ্যাম। এই যে এখানে দেওয়া আছে দক্ষ, কেমন, কেমন দক্ষ, অর্থাৎ এই জায়গাতে কি হবে, স্কিল, স্কিল মানে হচ্ছে একটা দক্ষতা, মানে এটা নাউন, যখনই বলবে কেমন দক্ষ মানে হচ্ছে কি স্কিল।
তাহলে আই অ্যাম এ স্কিল্ড ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ স্কিল্ড ইঞ্জিনিয়ার, স্কিল্ড ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার। বা তুমি এই জায়গাতে দক্ষকে এক্সপিরিয়েন্স বলতে পারো, তাহলে সেই ক্ষেত্রে অ্যান করতে হবে তোমাকে, যে অ্যান এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার, অ্যান এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার। বা অ্যাডেপ্ট মানে দক্ষ, অ্যাডেপ্ট ইঞ্জিনিয়ার সেটাও বলতে পারো। তাহলে এই যে এইভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, এই সিনোনিম গুলো তোমরা জেনে যাচ্ছ, যে স্কিল্ড মানে হচ্ছে দক্ষ বা এক্সপিরিয়েন্সড, বা হচ্ছে অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। লোকটি একজন অসভ্য, তার মানে কি লোকটি হয় একজন অসভ্য, তার মানে ভালো করে বোঝো, যখন এই বাংলা থাকছে তখন কিন্তু লোকটি হয় একজন অসভ্য সেটা কিন্তু বলছে না, হয়টা উজ্জ থাকছে। এবার একইভাবেই যখন ইংলিশে সেই সেন্টেন্সটা থাকবে তখন কিন্তু আমরা বাংলাতে ওই হই বা হয় ওই সমস্ত জিনিসগুলো দেব না বা হচ্ছে লিখবো না। এটাও আমাদের ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশনের সময়ে কিন্তু মনে রাখতে হবে। তো আমার যেটা মনে হয়েছে যে শুধুমাত্র ইংলিশ শিখতে গেলে ইংলিশ শিখলে হবে না, আমাদের বেঙ্গলিটাকেও শিখতে হবে, ইংলিশ বেঙ্গলি একসঙ্গেই শিখতে হবে। তো যাদের বললাম যে ওই যে গ্যারান্টি দিয়ে বলছি, সেটা হচ্ছে যাদের কনফিডেন্স লো আছে বা বেসিক ইংলিশ নিয়ে প্রবলেম আছে, সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি তোমরা জয়েন করতে পারো, অনলাইন হোক বা অফলাইন। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ 7797427474, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, তবে বেসিক ইংলিশের ক্লাসটা এখনো স্টার্ট করিনি। তার কারণটা জানি যে একটা স্টুডেন্ট জমায়েত হতে বা হচ্ছে অনেক মানে একসঙ্গে ভর্তি হতে কিছুটা দেরি হয়, তো খুব শীঘ্রই সেই জন্য শুরু করে দেবো এই বেসিক ইংলিশের এই সমস্ত ব্যাপারগুলো। কারণ এমনি রিপোর্ট রাইটিং বা প্রেস রাইটিং ওইগুলো ধরে নিয়েছি, তো এই সমস্ত জিনিসগুলো স্পেশাল ক্লাস দেওয়া হবে, তো তোমরা শীঘ্রই জয়েন করতে পারো। তো হচ্ছে লোকটি একজন অসভ্য, লোকটি একজন অসভ্য, তার মানে কি লোকটি হয় একজন অসভ্য, তার মানে কি করবো, দ্য ম্যান হয় ইজ। দেখো এই যে অসভ্য, অসভ্যের অনেকগুলো সিনোনিম আছে। একটা হচ্ছে সভ্যকে আমরা কি বলি, সিভিলাইজড সোসাইটি তাই বলি, তাই তো, সিভিলাইজ সোসাইটি বলি, CIVILICD, সিভিলাইজড মানে সভ্য। বা হচ্ছে সেখান থেকে আমরা যদি অ্যান্টোনিম করি তাহলে কি হবে, আনসিভিলাইজড করবো, তাহলে দ্য ম্যান ইজ আনসিভিলাইজড, দ্য ম্যান ইজ আনসিভিলাইজড। বার কি করতে পারি, সেটা হচ্ছে বারবেরিয়ান, অসভ্য মানে হচ্ছে বারবেরিয়ান করতে পারো, বারবেরিয়ান মানে হচ্ছে অসভ্য। তারপরে আমরা আরো একটা প্রায় কথা ব্যবহার করি, আনকালচার্ড বলি, তাই তো, আমরা আনকালচার্ড বলি, অবশ্যই ব্যবহার করতে পারো। বা নোংরা, ন্যাস্টি বা হচ্ছে ভালগার কথাটাকে ইউজ করতে পারো, ভালগার। এবার একটা জিনিস খেয়াল করতে পারবে, সেই জিনিসটা কি, দেখো এর আগের যে সেন্টেন্সটা ছিল সেখানে করেছিলাম আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার, আই অ্যাম এ স্কিল্ড, এই জায়গাতে আর্টিকেল হিসাবে এ ব্যবহার করেছিলাম, আই অ্যাম এ স্কিল্ড ইঞ্জিনিয়ার বা আই অ্যাম অ্যান এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার। এই জায়গাতে দেখি যদি খেয়াল করো তাহলে দেখবে যে প্রতাপ বাবু ইজ এ স্ট্রেঞ্জ পার্সন, অর্থাৎ ইজ এ স্ট্রেঞ্জ পার্সন। তাহলে বলবে যে এখানে কেন হলো না, এখানে দ্য ম্যান ইজ এ আনসিভিলাইজড কেন হলো না, সরি হচ্ছে অ্যান আনসিভিলাইজড বা এ বারবেরিয়ান কেন হলো না। তার কারণ হচ্ছে আগেরটাতে কি বলেছিলাম, আগেরটাতে এখানে ছিল যে সে একজন বা প্রতাপ বাবু একজন অদ্ভুত মানুষ, অর্থাৎ এখানে একজন অদ্ভুত মানুষ সেটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, নাম। সেই কারণের জন্য এখানে কি হয়েছে যে আর্টিকেল বসেছে, অর্থাৎ এ স্ট্রেঞ্জ পার্সন কথাটা এসেছে, সেই কারণের জন্য এখানে ইজ এ স্ট্রেঞ্জ পার্সন। এখানে এ স্কিল্ড ইঞ্জিনিয়ার কথাটা এসেছে, ইঞ্জিনিয়ার কথাটা এসেছে, নাম এসেছে, সেই কারণের জন্য কি হচ্ছে এখানে আর্টিকেল বসেছে। কিন্তু এই জায়গাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য ম্যান আগেই বসে গেছে, মানুষটি হয় অসভ্য, আনসিভিলাইজড, অ্যাডজেক্টিভ, সেই কারণের জন্য কি হচ্ছে এর আগে কোনো আর্টিকেল এ অ্যান কিছু বসেনি। আবার যদি এরকম করতাম যে হি ইজ মানে সে হয় একজন অসভ্য লোক, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই করতাম যে হি ইজ অ্যান আনসিভিলাইজড পারসন, অবশ্যই করতাম যে হি ইজ অ্যান আনসিভিলাইজড পারসন। কিন্তু যখন এইরকম বলবো যে লোকটি হয়, তাহলে দ্য ম্যান ইজ আনসিভিলাইজড। নেক্সট কোশ্চেন হচ্ছে যে কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস, কৃষি ভারতের জাতীয় আয়ের একটি বড় উৎস। এই যে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে অনেকে বুঝে উঠতে পারে না যে কিভাবে সেন্টেন্সটাকে মানে সাজাবে। অর্থাৎ কৃষি যেটা হচ্ছে এগ্রিকালচার, এই কৃষিটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, মানে কৃষি হয়। পরপর যদি ইংলিশ অনুযায়ী সাজাই তাহলে কি করবো আমরা, যে কৃষি হয় একটা বড় উৎস। ঠিক আছে, কৃষি হলো একটা বড় উৎস কিসের, ভারতের জাতীয় আয়ের, ভারতের জাতীয় আয়ের।
তাহলে কি হচ্ছে এগ্রিকালচার, কৃষি, যে এগ্রিকালচার হয় ইজ একটা বড় উৎস। তাহলে কি হচ্ছে এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স, এগ্রিকালচার ইজ এ মেজর সোর্স অর্থাৎ বড় উৎস কিসের? ভারতের জাতীয় আয়ের। তাহলে কি করব যে আয়ের, ভারতের জাতীয় আয়ের, যখনই এর কথাটা আসবে, ওই যে বললাম যে প্রিপোজিশনটা ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর। তাহলে ভারতের জাতীয় আয়ের, তাহলে কি করবো? মেজর সোর্স অফ ইন্ডিয়াজ, অফ ইন্ডিয়াজ ন্যাশনাল ইনকাম, অফ ইন্ডিয়াজ ন্যাশনাল ইনকাম। এবার এখানে অফ দিলাম, অ্যাপোস্ট্রফি কেন দিলাম? তার কারণ দুটো আছে তো, ভারতের জাতীয় আয়ের। তাহলে একটা যেটা অফ দিলাম সেটা হচ্ছে জাতীয় আয়ের বোঝানোর জন্য, মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম। অফ ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়ের, তার মাঝে ইন্ডিয়াটাকে ঢুকিয়ে দিয়েছি, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে এর, ইন্ডিয়াস মানে ভারতের, এখানে ইন্ডিয়া এর উপর অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, সেই কারণে কি হয়েছে অফ ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম। কারণ দুটো পরপর যদি তুমি এবার এরকম করো যে সোর্স অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, শুনতে কেমন লাগে, সেই কারণের জন্য এরকম ভাবে লেখা হবে। পরের সেন্টেন্স দেওয়া আছে গঙ্গা ভারতের একটি পবিত্র নদী। কি দেওয়া আছে? যে গঙ্গা ভারতের একটি পবিত্র নদী। তার মানে কি? গঙ্গা হয় ভারতের একটি পবিত্র নদী। তাহলে গঙ্গাকে ইংলিশে কিভাবে লেখে? যে গ্যাঞ্জেস বলা হয়, যে গ্যাঞ্জেস। এবং দেখো এক্ষেত্রে যেগুলো বড় বড় নদীর নাম বা হচ্ছে গ্রন্থ, তারপর হচ্ছে পর্বতমালা বা ইউনিক থিং, যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোর আগে আর্টিকেল দিব, সেটা মনে রাখতে হবে। তাই দি গ্যাঞ্জেস হয় ইজ, হয় কি একটি পবিত্র নদী। তাহলে হচ্ছে কি? দ্য গ্যাঞ্জেস ইজ এ স্যাক্রিড রিভার, স্যাক্রিড রিভার বা হোলি রিভার বলতে পারো, বা হোলি রিভার। গীতা ভারতের পবিত্র ধর্মগ্রন্থ। গীতা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। তার মানে কি হচ্ছে? যে গীতা হয়, গীতা ইজ দ্য স্যাক্রিড বা হোলি বুক অফ হিন্দু রিলিজিয়ান, অফ তাহলে হিন্দুস। তাহলে কি হলো? গীতা ইজ দ্য স্যাক্রিড বা হোলি বুক অফ হিন্দুস। একইভাবে যদি বলে যে কুরআন ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থ, সেটা লিখে দাও। তাহলে কুরআন ইজ দ্য হোলি বা স্যাক্রিড বুক অফ ইসলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা করলাম সব দেখো যে অ্যাম ইজ দিয়ে করলাম, মনে হয় আর এর ব্যবহার নেই, যাই হোক আর একটা দেওয়া হয়নি, ওই একই জিনিসটি যদি বহুবচন হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আর হবে। হয়তো বললাম যে তারা হয় সৎ, ঠিক, মানে হচ্ছে দে আর অনেস্ট। তাহলে অ্যাম ইজ আর এর এতক্ষণ ধরে প্রয়োগ দেখালাম, অক্সিলারি ভার্ব, যেখানে অ্যাম মানে হচ্ছে ওই অর্থে ব্যবহার হয়, ইজ মানে হচ্ছে হয়, আর মানেও হয়, আরটা হচ্ছে বহুবচনের পরে হয়। এবার সেকেন্ড কি আছে? যে গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী। গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী। এবার ছিলেন চলে এলো, অর্থাৎ পাস্ট টেন্স, মানে এই ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্ব যেটা, সেটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার হবে। যখন সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলারের ক্ষেত্রে কি হচ্ছে? যে ওয়াজ ব্যবহার করব। তাহলে গান্ধীজি ছিলেন অহিংসার পূজারী, তার মানে গান্ধীজি ছিলেন, গান্ধীজি ওয়াজ, পূজারীকে কি বলা হয়? ওয়ার্শিপার বলা হয়। তাহলে গান্ধীজি ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ, অহিংসকে কি বলা হয়? যে নন ভায়োলেন্স। তাহলে গান্ধীজি ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ নন ভায়োলেন্স, নন ভায়োলেন্স। তাহলে এই জায়গাতে দেখো যে অহিংসার পূজারী, মানে এর বিভক্তি দেওয়া আছে। এর বিভক্তি হলে ইংলিশে যখন করব কি হবে? এই এর পরে যেটা থাকবে সেটা আগে চলে আসবে, অর্থাৎ পূজারীটা আগে চলে এলো, মানে ওয়ার্শিপার অফ নন ভায়োলেন্স। আমাদের একটি লৌহ শিল্প আছে। পরের সেন্টেন্স কি আছে? আমাদের একটি লৌহ শিল্প আছে, অর্থাৎ আমাদের আছে একটি লৌহ শিল্প, আমাদের আছে একটি লৌহ শিল্প। তো এই যে নাউনের যে প্রোনাউনের যে পরিবর্তন, কি থেকে আসছে? আমরা থেকে আসছে আমাদের, তাই তো? আমরা থেকে আসছে আমাদের, তুমি থেকে তোমাদের, আমি থেকে আমার, সে থেকে তার।
তাহলে আমরা মানে হচ্ছে উই, তাহলে উই এর পরে কি হচ্ছে উই হ্যাভ বসবে, উই হ্যাভ মানে হচ্ছে আমাদের আছে, তাহলে আমাদের আছে একটি লৌহ শিল্প মানে উই হ্যাভ একটি লৌহ শিল্প, উই হ্যাভ অ্যান আয়রন ইন্ডাস্ট্রি, উই হ্যাভ অ্যান আয়রন ইন্ডাস্ট্রি। রোহিতের কম্পিউটারের পাশাপাশি একটি ল্যাপটপ আছে, রোহিতের কম্পিউটারের পাশাপাশি একটা ল্যাপটপ আছে। সেম একইভাবে দেখো যে রোহিতের আছে মানে কি হচ্ছে যে রোহিত হ্যাজ, হ্যাভ হ্যাজের ব্যবহার আশা করি জানো, তাও আবার মনে করিয়ে দিচ্ছি যে আই ইউ এবং হচ্ছে প্লুরাল, আই মানে হচ্ছে আমি, ইউ মানে তুমি বা তোমরা হয়, সেই কারণে জন্য আই ইউ এবং হচ্ছে প্লুরাল, এদের পরে কি বসবে হ্যাভ বসবে, বাকি যেগুলো পড়ে থাকলো প্রোনাউন সেই ক্ষেত্রে কি বসবে হ্যাজ বসবে। সিঙ্গুলার বা হচ্ছে বলতে পারো যে সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসবে হ্যাজ বসবে। মানে এখানে আমাদের প্লুরাল ছিল সেই জন্য উই হ্যাভ হলো, রোহিত সিঙ্গুলার আছে, রোহিতের আছে মানে রোহিত হ্যাজ হবে, তাহলে রোহিতের আছে কম্পিউটার, তাহলে রোহিত হ্যাজ এ কম্পিউটার, রোহিত হ্যাজ এ কম্পিউটার। এই যে পাশাপাশি এটাকে প্রিপোজিশনে কি বলা হয় বিসাইডস, এস বসবে শেষে, তাহলে রোহিত হ্যাজ এ কম্পিউটার বিসাইডস এ ল্যাপটপ, এর সঙ্গে ইন, কেউ ধরো বিসাইড এর ব্যবহার জানো না, ইন অ্যাডিশন, ঠিক আছে, এরকম ভাবে করতেই পারে, অ্যাজ লং, ঠিক আছে, অ্যালং উইথ, এরকম ভাবে করতেই পারে, অসুবিধা নেই। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর অর্থাৎ হ্যাভ হ্যাজ দিয়েই করালাম। আমরা নেক্সট ডে যেটা ধরবো পরবর্তী ক্লাসে, যে আরো একবার এই যে বেসিক ইংলিশের বা হচ্ছে যে অ্যাম ইজ আর ওয়াজ আর যে অক্সিলারি ভার্ব সেইগুলো দিয়ে আর একবার করাবো, তারপরে আমরা টেন্সে ফিরে যাব। তো যারা পরীক্ষা প্রস্তুতি পেড কোর্সে যুক্ত হতে চাইছো, বেসিক ইংলিশ একদমই ব্ল্যাঙ্ক আছে বা খুবই ভয় লাগে সেন্টেন্স তৈরি করতে বা পারো না, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লাসে জয়েন করে যেতে পারো এই পেড কোর্সে। আর যারা ফ্রিতে মানে ইউটিউব ক্লাসে দেখতে চাইছো অবশ্যই দেখতে পারো, কিন্তু হচ্ছে দুটো কারণ, এক নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ প্যাটার্ন বা এই সমস্ত জিনিসের জন্য ভিউজ খুব কম, ভিউজ হয় না, ইন্টারেস্টও কম, সেই কারণের জন্য ভিডিও চলতে কন্টিনিউ হয় না, ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু এটা যদি পেড কোর্স নাও তাহলে কোনো অসুবিধা হবে না, ওখানে পরপর ক্লাস হয়ে যাবে।